নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও উদ্বেগ বাড়িয়ে কিছুটা বাড়ল দৈনিক সংক্রমণ। গোটা দেশের সর্বশেষ যে পরিসংখ্যান তাতে আবারও বৃদ্ধির ইঙ্গিত। তৃতীয় ঢেউয়ের আশঙ্কা নিয়ে বারবার সতর্ক করছেন বিশেষজ্ঞরা। আর তার মধ্যেই বাংলায় ৩ জনের শরীরে ডেল্টা প্লাস প্রজাতি মিলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এই তথ্য বিভ্রান্তি বাড়াচ্ছে বলে দাবি রাজ্যের স্বাস্থ্য দফতরের। কেন্দ্রের রিপোর্ট নিয়ে চাপানুতোর তুঙ্গে ৩ জন নয়, একজনের শরীরে ডেল্টা প্লাস দাবি রাজ্যের। অন্যদিকে ভ্যাকসিন মিশ্রণ নিয়ে আরও গবেষণায় অনুমতি দিল কেন্দ্র। এরই মাঝে গত ২৪ ঘন্টায় ১ লাফে দেশের করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে ৩৬%। খুব স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন চিকিৎসক মহল। আর এরই মধ্যে যদি আমরা দেখি যে মাস্কের পরিস্থিতিটা কি, রাজ্যের সার্ভে রিপোর্টে মাস্ক নিয়ে সার্বিক উদাসীনতার ছবি। এসব নিয়ে আজকের আলোচনা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংসদ বিশিষ্ট চিকিৎসক ডক্টর শান্তনু সেন, বিজেপির পক্ষ থেকে রয়েছেন বিজেপি নেতা এবং বিশিষ্ট চিকিৎসক ডক্টর অর্চনা মজুমদার, রয়েছেন ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর শিবব্রত বন্দ্যোপাধ্যায় এবং রয়েছেন ক্লিনিক্যাল ট্রায়াল এক্সপার্ট ডক্টর সুব্রতজ্যোতি ভৌমিক। আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরুতেই আপনাদের দেখাবো ডেল্টা প্লাস প্রজাতি নিয়ে এবার কেন্দ্র রাজ্য চাপানুতোর। রাজ্যে ৩ জনের শরীরে ডেল্টা প্লাস প্রজাতির অস্তিত্ব মিলেছে। কেন্দ্রের এই রিপোর্টে বিভ্রান্তি এবং আতঙ্ক ছড়াচ্ছে বলে দাবি রাজ্য স্বাস্থ্য দফতরের। যে ভ্যারিয়েন্টের উল্লেখ করা হয়েছে তা আদৌ ডেল্টা প্লাস কিনা তা নিয়ে প্রশ্ন তুলছে স্বাস্থ্য দফতর। বর্তমান বিশ্বে করোনা ডেল্টা প্লাস প্রজাতি নিয়ে চর্চা তুঙ্গে। কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলছে মঙ্গলবার পর্যন্ত দেশে মোট ৮৬ জনের শরীরে ডেল্টা প্লাস প্রজাতির নমুনা মিলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে মহারাষ্ট্রে ডেল্টা প্লাসে আক্রান্তের সংখ্যা সর্বাধিক। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৩৪। মহারাষ্ট্রের পরেই রয়েছে তামিলনাড়ু, আক্রান্ত ১০। পশ্চিমবঙ্গে করোনা ডেল্টা প্লাস প্রজাতি মিলেছে ৩ জনের শরীরে। স্বাভাবিকভাবেই কেন্দ্রের এই তথ্য সামনে আসার পরেই শোরগোল পড়েছে রাজ্যে, দানা বেঁধেছে বিতর্ক। রাজ্যের প্রশ্ন, মহারাষ্ট্রে ডেল্টা প্লাসের যে প্রজাতির দাপট দেখাচ্ছে তা AY.1। রাজ্য বলছে রাজ্যে শুধুমাত্র একজনের শরীরেই মিলেছে AY.3 প্রজাতি। একের পর এক প্রজাতিকে কখনো ডেল্টা প্লাস বলা হচ্ছে, আবার কখনো সেই তালিকা থেকে বাদ দেওয়ায় বিভ্রান্তি বাড়ছে। AY.3 কে পৃথক প্রজাতি বলা হলে কিভাবে একে ডেল্টা প্লাস বলা হচ্ছে? রাজ্য আরও জানিয়েছে কল্যাণী ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল জেনোমিক্সের পক্ষ থেকে মাত্র একজনের শরীরেই ডেল্টা প্লাসের অস্তিত্ব মিলেছে বলে জানানো হয়েছে। হাওড়ার বাসিন্দা সেই ব্যক্তি গত ১৭ জুলাই করোনায় আক্রান্ত হয়েছিলেন। ফলে স্বাস্থ্য দপ্তরের প্রশ্ন, বাকি দুজনকে কোথা থেকে পেল কেন্দ্র? আর সেই তথ্য কেনই বা রাজ্যকে দেওয়া হলো না? ফলে কেন্দ্রের রিপোর্ট অযথা বিভ্রান্তি ছড়াচ্ছে এবং আতঙ্কের পরিবেশ তৈরি করছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। ব্যুরো রিপোর্ট, জি২৪ ঘন্টা। ডক্টর মজুমদারের কাছে আমি শুরুতে আসবো। ডক্টর মজুমদার, রাজ্যের স্বাস্থ্য দপ্তর বলছে যে এই যে ৩ জনের শরীরে ডেল্টা প্লাস, এই তথ্য বিভ্রান্তি ছড়াচ্ছে। ৩ জনের শরীরে তো নয়, একজনের শরীরে AY.3 এই ভ্যারিয়েন্ট পাওয়া গেছে, যেটা মহারাষ্ট্রে, মাফ করবেন, AY.3 পাওয়া গেছে, যেটা মহারাষ্ট্রে যেটা পাওয়া যাচ্ছে AY.1 তার সঙ্গে তার থেকে ভিন্ন বলে দাবি করা হচ্ছে। দেখুন, যখন ভারতবর্ষে ডেল্টা প্লাস না অন্যান্য রাজ্যে এসে গেছে, তখন পশ্চিমবঙ্গ তো ভারতের বাইরে নয়। পশ্চিমবঙ্গে ডেল্টা প্লাস আসবে, এতে অস্বাভাবিক কিছু কারণ নেই। কিন্তু পশ্চিমবঙ্গে যারা রাজনীতি করেন তারা মনে করেন এখানে একটা ভোট করাতে হবে, মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আছেন তাকে জয়ী হয়ে MLA হয়ে আসতে হবে, সুতরাং এখানে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট নেই, আসতে পারে না। সেই কারণে তার পরীক্ষা নিরীক্ষা প্রমাণ সব কিছুই হচ্ছে না। আমি ঘুরিয়ে বলছি এই কারণে যে কটা টেস্ট ওয়েস্ট বেঙ্গল এমনিতেই টেস্ট করছে অনেক কম, যেটা তাদের করা উচিত, এবং ডেল্টা ভ্যারিয়েন্টের কি টেস্ট কোথায় হয়েছে তার স্পেসিফিকেশান ওয়েস্ট বেঙ্গলের দেওয়া উচিত। পশ্চিমবঙ্গ সরকার পুরো ব্যাপারটা কোউইন অ্যাপেও চাপে না এবং কাউকে জানায়ও না, তারা নিজেদের মতো করে। এবং যে কোনো মানুষ একটা কোউইন অ্যাপ খুলে যেখানে সারা ভারতবর্ষের প্রত্যেক রাজ্যের সমস্ত কী ধরনের সব কিছু জানতে পারে, পশ্চিমবঙ্গে আমরা জানতে পারি। ভ্যাকসিন দেওয়ার থেকে শুরু করে, ভ্যাকসিন পাওয়ার থেকে শুরু করে, ভ্যাকসিন কোথায় কত যাচ্ছে, কাকে দেওয়া হচ্ছে, কে পাবে, সব কিছুই আমাদের ঠেকা হিসেবে কাজ করতে হয়। আমরা অনলাইন বুকিং করে কোউইন অ্যাপে গেলেও তারা ভ্যাকসিন দিতে পারে, সব নানান ইস্যু আছে। কিন্তু ডেল্টা ভ্যারিয়েন্ট যখন ভারতবর্ষে আছে, অন্য মহারাষ্ট্র থেকে শুরু করে যে প্রজাতিগুলো পরীক্ষায় প্রমাণিত, পশ্চিমবঙ্গে জুলাই মাসের 29 তারিখে দার্জিলিংয়ের কালিম্পংয়ে ডেল্টা ভেরিয়েন্টের 3টে কেস পাওয়া গেছে।
তার পরবর্তীকালে আর কি কেস, তাকে একবারে ঘোরতর বেমালুম চেপে দেওয়া হলো। আর কিছু কেস নেই, কেস বাড়তে পারে না, কেননা আমাদের আগে ভোট করাতে হবে। ডক্টর সেন, এইরকম একটা ভ্যারিয়েন্ট, এরকম একটা সিরিয়াস তথ্য চাপার চেষ্টা হচ্ছে, এমনটাই অভিযোগ ডক্টর মজুমদারের। যেটা জুলাই মাসে হচ্ছে সেটা এখন হতে পারে না। আমি উত্তর নিই ডক্টর মজুমদার, এক এক করে প্লিজ। ডক্টর সেন প্লিজ। ডক্টর সেনের বক্তব্য সম্ভবত আমরা শুনতে পাচ্ছি। ডক্টর সেন, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ প্লিজ প্লিজ ডক্টর সেন। বলছি এটা বিজেপি জেনেটিক কনফিগারেশন, তারা পার্লামেন্ট থেকে টিভি ডিবেট কোথাওই কাউকে বলতে সুযোগ দিতে চায় না। সমস্যাটা হচ্ছে, যেমন আমিও রাজনীতি করি, অর্চনা দেবীও রাজনীতি করেন, কিন্তু আমিও একজন চিকিৎসক, উনিও একজন চিকিৎসক। কিন্তু মুশকিলটা হচ্ছে উনি যখন ডিবেটে কথা বলেন, চিকিৎসক সত্তাটাকে একেবারে জলাঞ্জলি দিয়ে বলেন, যেটা আমি বলতে পারি না। সমস্যাটা একটাই, আজকে তিনি বাংলার কথা বলছেন, ভোট করাতে হবে। এই বাংলাতে 8 দফা নির্বাচন করে তো দফা দফা করে দেওয়ার চেষ্টা করেছিলেন, 33% পজিটিভিটি পৌঁছে গিয়েছিল। সেখানে মাত্র 1 মাসের ব্যবধানে 33 থেকে 1.5 এর নামিয়ে এনেছে পশ্চিমবঙ্গ সরকার। এক, দ্বিতীয় হচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া গেল কি না গেল, একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু হেলথ ইজ এ স্টেট চ্যাপ্টার। গতকাল পার্লামেন্টে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল পাস করছেন, সেখানে ফেডারেল স্ট্রাকচারকে সুরক্ষিত করার কথা বলছেন, আর বাস্তবে তারা ফেডারেল স্ট্রাকচারকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে দেয় বড় বড়। আজকে হেলথ ইজ এ স্টেট চ্যাপ্টার, সেখানে স্টেটের সাথে কথা না বলে স্টেটে কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে কেন্দ্র সবকিছু বলে দিচ্ছে। এদিকে যখন স্টেটের ভ্যাকসিন দরকার হচ্ছে তখন কেন্দ্র দেবে না, অক্সিজেন দরকার হবে তখন কেন্দ্র দেবে না। আমার প্রশ্ন একটাই, ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া গেল কি না গেল, এখনো অব্দি WHO বলুন বা ICMR বলুন, সমস্ত কিছু ট্রিটমেন্ট গাইডলাইন একটাই বলছে যে 100% ভ্যাকসিনেশন। আজকে অর্চনা দেবীকে বলবো, তার সরকারকে বলুন, নরেন্দ্র মোদী মহোদয় যিনি পাবলিসিটি মাস্টার কাম প্রাইম মিনিস্টার, তাকে বলুন সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে এসে ভারতবর্ষের সমস্ত মানুষকে কবে ডাবল ডোজ ভ্যাকসিন দিতে পারবেন। ওই একদিন ভ্যাকসিন দিয়ে আমেরিকাকে টপকে গেছি এসব মিথ্যা কথা না বললে ভারতবর্ষের মানুষকে কবে ভ্যাকসিন দিতে পারবেন। আমি নিজে একজন এমপি হয়ে পার্লামেন্টে কোশ্চেন তুলেছিলাম, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তিনি উত্তর দিতে পারেননি। তিনি বলেছেন আমি বলতে পারবো না ভারতবর্ষের সমস্ত মানুষ কবে ভ্যাকসিনেটেড হবে। সেই প্রশ্নটা বলুন, আজকে ডেল্টা পাওয়া গেল কি না গেল তাতে ট্রিটমেন্টের মডালিটিস পাল্টে যাবে না। হ্যাঁ, কিন্তু ডক্টর সেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে তো সেখানে বলা হচ্ছে যে কেন্দ্রটাকে বিভ্রান্তি চড়াচ্ছে। যদি ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট এখানে পাওয়া গিয়েও থাকে বা না পাওয়া গিয়ে থাকে, সেটা বাংলাকে স্টেপ মাদারলি অ্যাটিটিউড ফেস করতে তো আজকে প্রথম থেকে হচ্ছে না। আজকে নির্বাচনে শোচনীয় পরাজয়ের পরে এত সুন্দরভাবে কোভিড মোকাবিলা করছে, এখানে ভ্যাকসিনেশন সব থেকে ভালো হচ্ছে, ভ্যাকসিন ওয়েস্টেজ নেই। ডক্টর মজুমদার, ঘরে চাপাতে হবে। হ্যাঁ, শান্তনুকে আমি বলি, প্রথম কথা হলো আপনি যে ডেটগুলো বলছিলেন 8 দফা ভোটের কথা, 28শে এপ্রিল যখন লাস্ট ভোট হয়েছে আপনি মনে করবেন, তখন আপনার টেস্ট ছিল 54, লাস্ট ভোট 29 এপ্রিল, 24শে মার্চ শুরুতে যখন আপনার পজিটিভিটি রেট 3%, তখন কিন্তু তখন পজিটিভিটি রেট ছিল আপনার 3%, তখনও একই টেস্ট হয়েছে। টেস্টের সংখ্যা কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাড়াতে পারেনি, বাড়ানো হয়নি। দ্যাট ইজ দ্য আইরনি, নাম্বার 1। নাম্বার 2 হলো যে উনি যেটা বলছিলেন যে এত সুন্দর ভ্যাকসিনেশন পশ্চিমবঙ্গে হচ্ছে, ছোট্ট একটা উদাহরণ দিই। পশ্চিমবঙ্গে ভ্যাকসিনেশন হচ্ছে, পশ্চিমবঙ্গে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, আমাকে 1 মিনিট টাইম দেবেন মৌপিয়াদি, KMCতে বোরো 1-এ 1,32,000, বোরো 2-তে 1,62,000, বোরো 3-তে 2,05,000, বোরো 4-এ 1,15,000, সেখানে বোরো 9 ভবানীপুরে গিয়ে 4,46,000। কিছু উদ্দেশ্য আছে। এখানকার হাইয়েস্ট ভ্যাকসিনেশন অহিন্দ্র মঞ্চ ভবানীপুর। ব্যাপারটা ওদের ভ্যাকসিন পলিসি কি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল? কেন একটা জেলা বেশি পাচ্ছে? কেন আপনার কোচবিহার, নদিয়া তারা 27-29% ভ্যাকসিন, সেখানে ভবানীপুর ডায়মন্ড হারবার তো বড়াই করে বলছে আমরা 100% লোককে ফার্স্ট ডোজ দিয়ে দিয়েছি। এই ডিসক্রিপেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল কেন? উনি একজন ডাক্তার, উনি ব্যাপারটা ভেবে আমাকে উত্তর দিন। ডক্টর সেন, ডেফিনেটলি আমি তো এটাই প্রশ্ন করছি যে ভ্যাকসিন পলিসিটা কি।
একটা প্যান্ডেমিকে ভ্যাকসিন পলিসি কোনো রাজ্য তৈরি করে না, কেন্দ্র তৈরি করে, এটা জানতে হবে। আমারও প্রশ্ন তো তাই, যেখানে উত্তরপ্রদেশে নদীতে ডেড বডি ভেসে বেড়ায়, যেখানে উত্তরপ্রদেশে ভ্যাকসিনেশনের হার খুব কম, সেখানে শুধুমাত্র উত্তর নেই, বাংলা ডক্টর সেনের কাছে উত্তর নেই। 63 লক্ষ ওয়েস্ট বেঙ্গলের ডিসক্রিপেন্সি জেলায় বোরোতে, ভবানীপুরে, ডায়মন্ড হারবারে উত্তর নেই। আপনারা কোনো উনি অন্যদিকে চলে যাচ্ছেন। আপনি তো অনেক অবাস্তব কথা বলছেন, আমি তো আপনাকে ইন্টারফেয়ার করিনি। আপনাদের কি ট্রেনিং দেওয়া হয়? আপনাকে যে প্রশ্ন করেছি, এটা কি নরেন্দ্র মোদী ট্রেনিং দেন? আপনাকে যে প্রশ্ন করেছি আপনি সেই প্রশ্নের উত্তর দিন ডক্টর সেন। আপনাদের প্রত্যেকটা ডক্টর সেন, আপনি ওয়েস্ট বেঙ্গলে কেন ভ্যাকসিনেশনের ডিসক্রিপেন্সি, একটা জেলায় একরকম ভ্যাকসিনেশন হচ্ছে, আপনি সেই উত্তরটা দিন। আপনি গঙ্গা দিয়ে লাশ ভাসছে উত্তরপ্রদেশ, দ্যাট ইজ নট দ্য টপিক। The topic is why West Bengal has discrepancy in vaccination. আমি আসবো ডক্টর সেন, ডক্টর মজুমদার দুজনের কাছেই আসবো। আমি একটু ডক্টর শিবব্রত, এক সেকেন্ড, ডক্টর শিবব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাইবো। ডক্টর বন্দ্যোপাধ্যায়, এই AY.3 AY.1 একটু আপনি আসবো প্লিজ। ডক্টর মজুমদার, ডক্টর শিবব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাইবো যে এদিকে এই AY.3 এই ভ্যারিয়েন্টটাকে, আমি ডক্টর বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাইবো যে এই ভ্যারিয়েন্টটাকে কি ডেল্টা প্লাস বলা যেতে পারে, যেটা রাজ্যের স্বাস্থ্য দফতর যে প্রশ্নটা তুলেছে? ডক্টর বন্দ্যোপাধ্যায় শুনতে পাচ্ছেন আমার কথা? সম্ভবত শুনতে পাচ্ছেন। আমি ডক্টর শুভ্রজ্যোতি ভৌমিকের কাছে একই প্রশ্ন নিয়ে যাব। ডক্টর ভৌমিক প্লিজ। হ্যাঁ, বলা যেতে পারে। যেটা আমরা দেখছি যে এগুলো তো জেনোমিক অ্যানালিসিস, জিন যেটা দিয়ে জেনেটিক অ্যানালিসিস যেটা আমরা করি, তাতে এটাকেই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট আমরা বলছি। এবং সেটা কিন্তু একটা বিশেষ ল্যাবে হয়, যে কোনো ল্যাবে যেখানে কোভিড RT-PCR হচ্ছে সেখানে কিন্তু হয় না। এবং সেটা যারা আমাদের খবর যা আছে, সারা ভারতবর্ষে মাত্র 22টা সেরকম ল্যাব আছে। আজকে 2 বছর হয়ে গেল কোভিড-19 কিন্তু আমাদের আছড়ে পড়েছে, সেখানে কিন্তু আমাদের অনেক বেশি দরকার ছিল এই জেনোমিক অ্যানালিসিসগুলো করার। সেই জেনোমিক অ্যানালিসিস কিন্তু আমরা সেরকমভাবে করছি না। তো ডেফিনেটলি আপনি যে প্রশ্নটা করলেন যে এটাকে ডেল্টা প্লাস নিশ্চয়ই বলা যায়, যেটা আপনি জেনোমিক অ্যানালিসিস যেটা যে ভ্যারিয়েন্টটা বললেন। ডক্টর বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি আসবো। ডক্টর বন্দ্যোপাধ্যায়, আমরা দেখতে পাচ্ছি যে এই রাজ্যে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের সংখ্যা নিয়ে ইতিমধ্যে একটা কেন্দ্র রাজ্য চাপানুতর শুরু হয়ে গেছে। আমি ডেফিনেটলি সেই যে রাজনৈতিক বিতর্কটা সেটাতে আপনাকে ডেফিনেটলি ইনভলভ করবো না, কিন্তু একজন ডাক্তারের, একজন চিকিৎসকের দৃষ্টিভঙ্গি থেকে আপনি এই বিষয়টা কিভাবে ব্যাখ্যা করবেন যে কেন্দ্রের তরফ থেকে বলা হচ্ছে যে এই রাজ্যে 3 জনের শরীরে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট পাওয়া গেছে, রাজ্যের স্বাস্থ্য দপ্তর বলছে যে না, একজনের শরীরেই পাওয়া গেছে, সেটাও AY.3, যেটা মহারাষ্ট্রে যেটা পাওয়া যাচ্ছে এই Y.1 তার থেকে ভিন্ন। কাজে আদৌ সেটাকে ডেল্টা প্লাস বলা যায় কিনা? না, আমরা যখন থেকে কোভিড ডিসকভার হয়েছে তখন থেকে তো একটার পর একটা মিউটেশন হয়েছে। প্রথমে আলফা, তারপরে বিটা, তারপরে গামা, তারপরে ডেল্টা। তো ডেল্টাটা কখনো কখনো ডেল্টা প্লাস হবে বা এটার আরও একটা অন্য কোনো নাম হবে। সুতরাং ভাইরাসের এই মিউটেশনের জন্য না কেন্দ্র না রাজ্য কেউ তো দায়ী নয়। ভাইরাস তার গতি প্রকৃতি অনুসারে চলবে। হোস্ট আর প্যারাসাইট দুজনের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কতে প্যারাসাইট কখনো চাইবে না হোস্ট পুরোপুরি মরে যাক। আবার হোস্টের যদি ইমিউনিটি অত্যধিক বেড়ে যায় তখন প্যারাসাইট তার সংক্রমণ ক্ষমতা এবং মারণ ক্ষমতা বাড়াবে। এই যে দুজনের মধ্যে একটা যুদ্ধ, এই যুদ্ধটা চলতে চলতে কখনো একটা আমরা শান্তিপূর্ণ সহাবস্থানের জায়গায় পৌঁছাবো। সেই শান্তিপূর্ণ সহাবস্থানের ডেফিনেশনটাই হলো কিন্তু হার্ড ইমিউনিটি। তো এই আজকে যে ডেল্টা বা ডেল্টা প্লাস যেগুলো নিয়ে যুদ্ধ চলছে, ভবিষ্যতে দেখবেন ডেল্টা প্লাস 1, ডেল্টা প্লাস 2, ডেল্টা প্লাস 3 এরকম অজস্র মিউটেশন হবে। তো এই মিউটেশনগুলো কোনো একটা রাজ্যে পাওয়া, কোনো একটা শহরে পাওয়া বা কোনো একটা জায়গা থেকে আসায় কারোর তো কোনো দোষ নেই এখানে। সারা পৃথিবীই তো করোনার দ্বারা আক্রান্ত হচ্ছে। সুতরাং আমরা এই সব দোষারোপের পালাটালা ছেড়ে আমরা যে জায়গাটাতে আমার মনে হয় আমাদের ইমিডিয়েটলি আসা উচিত, যে সম্ভাব্য তৃতীয় ওয়েভ, যদি তৃতীয় ওয়েভ আসার সম্ভাবনা থাকে, তৃতীয় ওয়েভের যে ভ্রুকুটিটা রয়েছে
সেই ভ্রুকুটিটা ভাইরাসের অ্যাঙ্গেল থেকে আমরা কিচ্ছু করতে পারবো না। ভাইরাসের মিউটেশন তার কি বদল হবে না বদল হবে সেগুলো তোমার আমার হাতে নেই, কিন্তু আমাদের হাতে যেগুলো রয়েছে সেটা হচ্ছে টিকাকরণ, যেটা হচ্ছে করোনা বিধি মেনে চলা, সেই আইন কানুনগুলো ঠিকমতো আমরা যাতে সাধারণ মানুষ মেনে চলতে পারি এবং টিকাকরণটা আরও যাতে দ্রুততার সঙ্গে হয় সেদিকটাতে আমরা বেশি করে নজর দিলে আমার মনে হয় আমরা তৃতীয় ওয়েভটাকে হয়তো কিছুটা ঠেকিয়ে দিলেও দিতে পারবো। আমি আসবো এই প্রসঙ্গে আলোচনা, যেহেতু টিকাকরণের ওপর জোর দিচ্ছেন চিকিৎসকরা, এই টিকা নিয়েও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় বিভিন্ন রকমের মতামত আসছে, যেগুলো অনেক প্রশ্নের অবকাশ তৈরি করছে। আইসিএমআর বলেছিল যে ভ্যাকসিনের মিশ্রণে ক্ষতি নেই, বরং বেশি কার্যকরী, কিন্তু সেই দাবি ছিল মাত্র 18 জনের ওপর পরীক্ষার ভিত্তিতে। তাই আইসিএমআর এর দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসক বিশেষজ্ঞরা। এবার তাই আরও ব্যাপক হারে গবেষণার অনুমোদন দিয়ে দিল কেন্দ্র। ভ্যাকসিনের মিক্স অ্যান্ড ম্যাচ বা মিশ্রণ, যার অর্থ একই ব্যক্তির শরীরে আলাদা ভ্যাকসিনের দুটো ডোজ দেয়া, অর্থাৎ মিশ্র ভ্যাকসিন। সম্প্রতি আইসিএমআর দাবি করেছে এই মিশ্র ভ্যাকসিনের কার্যকারিতা আরও বেশি, কিন্তু সেই দাবি করা হয়েছিল মাত্র 18 জনের উপর পরীক্ষার ফলের ভিত্তিতে। ফলে এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তাই এবার সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা। কিভাবে? কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনের মিশ্র ডোজের গবেষণার প্রস্তাব দেয় সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। প্রস্তাবে বলা হয় 300 জন স্বেচ্ছাসেবকের উপর পরীক্ষামূলক প্রয়োগ করা হবে, গবেষণা করা হবে ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজে। প্রস্তাবে সবুজ সংকেত দিল ডিসিজিআই। গবেষণা শুরুটা অবশ্য ভুল দিয়ে। কিভাবে? উত্তরপ্রদেশে ভুল করে 20 জনকে দুরকম টিকা দেয়া হয়। প্রথম ডোজ কোভিশিল্ড, দ্বিতীয় ডোজ ছিল কোভ্যাক্সিন। তাঁদের মধ্যে 18 জনের শরীরে কার্যকারিতা পরীক্ষা করে আইসিএমআর। একই সঙ্গে 40 জন কোভ্যাক্সিন এবং 40 জন কোভিশিল্ডের দুটি ডোজ নেওয়া ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়। তারপরেই আইসিএমআর দাবি করে মিশ্র ভ্যাকসিন নেওয়া 18 জনের শরীরে তৈরি হয়েছে বেশি প্রতিরোধ ক্ষমতা। এরপরেই শোরগোল পড়ে যায় চিকিৎসক বিশেষজ্ঞ মহলে। মাত্র 18 জনের উপর পরীক্ষার ফলের ভিত্তিতে আইসিএমআর এর দাবি কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। এই টাইপের হালকা চটজলদি ইমপ্রম্পটু অ্যাসারশনস ফ্রম আইসিএমআর ইজ নট এক্সপেক্টেড। ভুল ত্রুটিগুলোকে ঢাকা দেবার জন্যে এইরকম হালকা খাপছাড়া থট আউট আনসাইন্টিফিক স্টেটমেন্টস করাটা আইসিএমআর এর চরিত্র বিরুদ্ধ হওয়া উচিত। আমরা যখন কোনো তথ্য মানুষের সামনে নিয়ে আসব, তার ভিত্তিটা ভীষণ মজবুত না হলে এবং কালো জয়ী বলে দৃশ্যত প্রতীয়মান যতক্ষণ না হচ্ছে তথ্যটা, ততক্ষণ মানুষের সামনে, মানুষের মাথায় মুগুর ছুঁড়ে মারার কোনো অধিকার আমাদের নেই। সুতরাং আমার মনে হয় এই মুহূর্তে ওটার দিকে চোখ বুজে থাকাটাই সব থেকে ভালো। বিশেষজ্ঞদের একাংশের আবার আশঙ্কা, ভ্যাকসিনের ঘাটতি মেটাতেই এমন গবেষণায় সায় দিয়েছে কেন্দ্র। যদিও প্রথম ডোজ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা এবং দ্বিতীয় ডোজে মডার্নার টিকা নিয়েছেন খোদ জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা ম্যার্কেল। ভারতে অবশ্য এখনো পর্যন্ত মাত্র 18 জনের উপর পরীক্ষা করা তথ্যই ভিত্তি। আবার যে তথ্য মিলেছে তা অস্বীকার করারও উপায় নেই। তাই এবার আরও ব্যাপক হারে গবেষণা এবং ফলের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। ডক্টর ভৌমিকের কাছে আমার জিজ্ঞাসা, যে আমরা যদি দেখি যে এই ভ্যাকসিন মিশ্রণ কোন কোন বিভিন্ন দেশে, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে, সেখানে সেগুলো প্রচলিত রয়েছে। আরও বেশ কিছু দেশে, ফ্রান্স, গ্রেট ব্রিটেন, রাশিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, বাহরিন। তো আইসিএমআর যেটা জানিয়েছিল সেটার স্যাম্পল সাইজ এত কম, যেটা আমরা দেখালাম যে ভুল দিয়ে শুরু এবং 18 জনের ওপর ভিত্তি করে, সত্যি কি এটা সম্পর্কে খুব বেশি আশাবাদী হওয়ার জায়গা থাকে? দেখুন মৌপিয়া, প্রথম কথা বলি, সেটা হচ্ছে 18 জনে তো ভুল দিয়ে শুরু হয়েছে, কিন্তু এই ভুলটার অ্যানালিসিস করতে গিয়ে কি দেখা গেল যে যেটা বাইরের দেশে হয়েছে সেটা কিন্তু ভারতবর্ষেও সম্ভব। তো আইসিএমআর এর যে এই একটা ডেটা যে একেবারে ফেলে দিতে হবে সেটা কিন্তু আমি মনে করি না। কেন, আজকে যদি বিরাট বিরূপ বা আমরা দেখতাম যে পার্শ্ব প্রতিক্রিয়া বেশি হচ্ছে, বা ডেল্টা নিয়ে, যেটা নিয়ে এতক্ষণ আমরা গল্প করছিলাম, যে ডেল্টা নিয়ে বা ডেল্টা প্লাস নিয়ে এর চরিত্রর আগেনস্টে কিন্তু এই ভ্যাকসিন মিশ্রণটা কাজ করছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে নিশ্চয়ই ওটা স্যাম্পল সাইজটা কম, আজ সিএমসি ভেলোরে স্যাম্পল সাইজ বেশি হবে, কিন্তু প্যান্ডেমিক চলাকালীন একটা জিনিস আমাদের বুঝতে হবে যে প্যান্ডেমিক চলাকালীন অনেক সময় আমরা অনেক কিছু আমরা ইউজ করেছি, বা যখন আমরা ওয়েস্টার্ন কান্ট্রিজে দেখি, ওরা প্রথম, আপনি জার্মান চ্যান্সেলরের এক্সাম্পল দিলেন,
সেটা কিন্তু প্যান্ডেমিক চলাকালীন উনি একটা ভ্যাকসিন নিয়েছিলেন অ্যাস্ট্রাজেনেকার, জার্মানি সেটা বন্ধ করে দেয় কেন কি তার পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছিল, এবং তার কোনো টেস্টিং না করেই কিন্তু তিনি ফাইজারের ভ্যাকসিনটা নিয়েছেন এবং তিনি ভালো আছেন। তো প্যান্ডেমিক চলাকালীন এখন একটা বিরাট স্যাম্পল সাইজ নিয়ে আমি 2 বছর পরে রিপোর্টটা বের করব, সেটাও কিন্তু ঠিক না। কেন, আজকে যেটা দরকার সেটা হচ্ছে যে প্রত্যেকটি মানুষকে 2টো করে ডোজ দিতে হবে, ভ্যাকসিনেট করতে হবে, এবং যেটা ডক্টর ব্যানার্জি বলছিলেন যে হার্ড ইমিউনিটির দিকে কত তাড়াতাড়ি আমরা এগিয়ে যেতে পারি। তো আমি এটা মনে করি, এটা আমার একান্ত পার্সোনাল ওপিনিয়ন, যে ICMR এর এই ডেটা কিন্তু ফেলে দেওয়া যায় না। ভারতবর্ষে এই যে টিকার একটা ঘাটতি আছে, তাতে কিন্তু একটা মিশ্রণ, ভ্যাকসিন মিশ্রণের একটা বড় রোল প্লে করতে নিশ্চয়ই ভবিষ্যতে আমরা দেখতে পাবো। আমি একটু ডক্টর বন্দ্যোপাধ্যায়ের মতামত নেব। ডক্টর বন্দ্যোপাধ্যায়, দেখো, এটা তো বিজ্ঞানে আবিষ্কার হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভুল থেকে, ঠিক আছে? সুতরাং 18 জনের মধ্যে একটা ভুল করে হয়েছিল, কিন্তু তার থেকে যে তথ্যটা পাওয়া যাচ্ছে সেই তথ্যটা একদম ছুঁড়ে ফেলা যায় না। এবং তুমি যদি দেখো, অ্যাস্ট্রাজেনেকা তারা রেকমেন্ড করেছে যে কোনো একটা mRNA ভাইরাস তাদের ভ্যাকসিন নেওয়ার পরে নেওয়া যেতে পারে, সেটা ফাইজারের হতে পারে বা মডার্নার হতে পারে। সুতরাং যে প্রশ্নটা হলো, একটি লোক 2টো ভ্যাকসিন ফার্স্ট ডোজ এবং সেকেন্ড ডোজ হিসাবে নিতে পারে কি না, তো এটা নিয়ে তো বিস্তর আলোচনা চলতে পারে, এবং এটা ভবিষ্যতেই একমাত্র উত্তর দেওয়া যাবে যে এটা নিয়ে ভালো হবে কি লাভ হবে কি ক্ষতি হবে। আসল উদ্দেশ্যটা আমাদের কিন্তু অন্য। আসল উদ্দেশ্যটা হচ্ছে আমরা 2টো ডোজ ভ্যাকসিনের বদলে কোনোভাবে যদি একটা ডোজ ভ্যাকসিনে আসতে পারি তাহলেই আমাদের সবচেয়ে সমস্যাটা মেটে। কিন্তু আমরা যদি একটা ভ্যাকসিনের দুরকম বা 2টো ভ্যাকসিনের দুরকম নিই, তাহলে কিন্তু আমাদের সমস্যাটা বিশেষ সমাধান হচ্ছে না। এখন ভবিষ্যতে আমরা বুঝতে পারবো যে আমাদের অ্যান্টিবডি টাইটার দুরকম ভ্যাকসিন নিলে বেশি হচ্ছে না একরকম ভ্যাকসিন নিলে বেশি হচ্ছে। কিন্তু যতক্ষণ না কোনো বিজ্ঞানসম্মত তথ্য পুরোপুরি আমাদের হাতে আসছে, ততক্ষণ পর্যন্ত ICMR এর মতো কোনো অর্গানাইজেশনের কোনো তথ্য সাধারণ মানুষের কাছে পরিবেশন করে ভিন্ন বার্তা দেওয়া উচিত নয়। আমি ঠিক এই জায়গাতে একটু ডক্টর মজুমদারের কাছে আসবো। ডক্টর মজুমদার, কোনো মহল থেকে যে প্রশ্ন তোলা হচ্ছে যে আমরা ভ্যাকসিন শর্টেজ দেখছি, এবং কখনো দেখা যাচ্ছে যে কোভ্যাক্সিন এসে পৌঁছচ্ছে না, কখনো দেখা যাচ্ছে কোভিশিল্ড এসে পৌঁছচ্ছে না, কখনো দেখা যাচ্ছে যে কোভিশিল্ডের যারা ফার্স্ট ডোজ নিয়েছেন তারা সেকেন্ড ডোজের জন্য অপেক্ষা করছেন, পর্যাপ্ত সাপ্লাই নেই। কখনো কোভ্যাক্সিনের ক্ষেত্রে সেম জিনিস আমরা অতি সম্প্রতিও দেখেছি, আমাদের রাজ্যেও দেখেছি। কোভ্যাক্সিন অনেক দেশে এখন অবধি অ্যাপ্রুভালই পায়নি। এই সমস্ত দিকগুলো মাথায় রেখে কোথাও কি একটু সেফ খেলার চেষ্টা করা হচ্ছে? এই প্রশ্নও কিন্তু কোনো মহল থেকে তোলা হচ্ছে। ডক্টর মজুমদার, দেখুন, এই যে একটু আগে ডাক্তারবাবুরা বলছিলেন কোভ্যাক্সিন কোভিশিল্ডের মিক্স অ্যান্ড ম্যাচ যে ককটেল দেওয়া হচ্ছে, এটা নিয়ে তো স্টাডিটা NIV পুনেতে হয়েছে, যেটা আপনি ICMR বলছেন, এবং এটা নিয়ে গভর্নমেন্ট কিন্তু কোনো নির্দেশিকা দেননি যে একটা ওইটা দিতে হবে। এর উপর স্টাডিজ হচ্ছে, রিসার্চ হচ্ছে, ফার্দার ডেভেলপমেন্ট হবে, যেটা রিপোর্ট আসবে সেই অনুযায়ী কাজ দেওয়া হবে। কিন্তু ভুল করে কেউ দিয়ে ফেললে তার কোনো সাইড এফেক্ট হয়নি, রিয়াকশান হয়। এখন আপনি বলুন, কখনো কোভ্যাক্সিন নেই, কখনো কোভিশিল্ড নেই, এই নিয়ে যে প্রশ্নটা আপনি করেছেন, সেটা আমি অ্যাবসলিউটলি বলবো পশ্চিমবঙ্গ সরকারের ভ্যাকসিন পলিসির প্রবলেম। ওনাদের যে MIC কাউন্সিলর, কিন্তু কোভিশিল্ডের ডোজ, কোভিশিল্ডের 2 ডোজের মধ্যে ব্যবধান, ডক্টর মজুমদার প্লিজ আমাকে একটু প্রশ্নটা করতেন। কোভিশিল্ডের 2 ডোজের মধ্যে ব্যবধান আমরা প্রথমে যেটা দেখেছিলাম সেটা বাড়িয়ে হঠাৎ করে 84 দিন করে দেওয়া হলো, তারপর আবার বলা হচ্ছে যে সেটা কমানো যেতে পারে, যারা বিদেশে পড়তে যেতে চান তাদের জন্য সেটা কম করা হয়েছে, অর্থাৎ সেখানে অনেকগুলো ইফস অ্যান্ড বাটস। দিস আর অল, এগুলো সমস্ত আপনার যেমন হচ্ছে তেমন। আমি নিজে 60 দিনের মাথায় কোভিশিল্ডের সেকেন্ড ডোজ নিচ্ছি, তো তখন ওই রকম একটা নির্দেশিকা ছিল, যেমন খুশি সাজো হতে পারে, যেমন খুশি ভ্যাকসিন নাও তো হতে পারে না। যা বলবে না 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 আপনি শুনুন, না না নির্দেশ, দেখুন এগুলো স্টাডি রিপোর্টের ওপরে গাইডলাইন আসে, গাইডলাইন কেউ তৈরি করে না নিজের থেকে।
যেরকম স্টাডি করে রিপোর্ট করে যেটা অ্যাপ্রুভাল হয়ে যেটা আসবে গভর্নমেন্ট তার উপরে দেবে। তার পেছনে কেউ যদি মনে করে যে 9 মাসে ভ্যাকসিন আবিষ্কার হয়েছে আর আমাদের স্মল পক্স পোলিও তো 9 বছর লেগেছিল, তাহলে বোধহয় কোভিড ভ্যাকসিনগুলো নেওয়া উচিত না, আমরা কি গিনিপিগ যে আমরা নেব? এমন কথা কিন্তু আমাদের বিরোধী অনেক নেতৃত্ব বলেছে। আমি আসবো আলোচনায় ফিরবো, কারণ এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে যদি আমরা মাস্ক কমপ্লায়েন্সের চিত্রটা দেখি, যে মাস্ক ব্যবহার করছেন কিনা, 1.5 বছরেরও বেশি সময় হয়ে গেল আমরা এই অতিমারি পরিস্থিতি এটা ফেস করছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চারপাশে বহু মানুষ আক্রান্ত হচ্ছেন, আমরা আক্রান্ত হচ্ছি, আমরা বহু প্রিয়জনকে হারাচ্ছি, বন্ধু বান্ধবকে হারাচ্ছি। তারপরও মাস্ক নিয়ে সচেতনতার ছবিটা যদি আপনাদের দেখাই, চমকে উঠতে হয়। আমাদের নিজেদের বিচার বুদ্ধি আরও একবার আয়নার সামনে চলে আসে। ছোট্ট একটা বিরতির পর আপনাদের দেখাবো, দেখতে থাকুন আপনার রায়। ফিরে এলাম বিরতির পর। আজ আপনার রায়ে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর শান্তনু সেন, ডক্টর অর্চনা মজুমদার, ডক্টর শিবব্রত বন্দ্যোপাধ্যায় এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট মনোবিদ ডক্টর জয়রঞ্জন রাম এবং প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ ব্যানার্জি। আমি আপনাদের দেখাবো যে এই মাস্ক পরা নিয়ে নতুন করে বলার তো আর কিছু নেই। চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই আমরা বুঝেছি যে মাস্ক পরাটা কত জরুরি, কিন্তু যদি রিয়েলিটি চেক করি তাহলে চমকে উঠতে হয়। স্বাস্থ্য দপ্তরের যে সমীক্ষা, তাতে ধরা পড়েছে উদাসীনতার ছবি। দেখুন, করোনা সংক্রমণ একদিনে বৃদ্ধি পেয়েছে 36%। শেষ 16 দিন ধরে পজিটিভিটি রেট 3-এর নিচে থাকলেও সংক্রমণ বৃদ্ধিতে উদ্বেগ বিশেষজ্ঞদের। মঙ্গলবার দেশে সংক্রমিত হন 28,204 জন, বুধবার সংখ্যাটা 38,353। একদিনে সংক্রমণ বৃদ্ধি 36%। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত 86 জনের শরীরে ডেল্টা প্লাস প্রজাতির অস্তিত্বের হদিশ মিলেছে। অন্যদিকে একদিনে 36% সংক্রমণ বৃদ্ধি ঘটেছে বুধবার। এই আবহে করোনা প্রতিরোধে আম জনতার উদাসীনতার ছবিটা চিন্তার ভাঁজ বাড়াচ্ছে আরও। গত 31 জুলাই থেকে 3রা অগস্ট পর্যন্ত রাজ্যে দ্বিতীয়বারের জন্য সমীক্ষা করেছে স্বাস্থ্য দফতর। সার্ভে রিপোর্টটি হয়েছে রাজ্যের মোট 71,409 জনের ওপরে। সমীক্ষায় দেখা যাচ্ছে এই সংখ্যক মানুষের মধ্যে কেবলমাত্র 47% মাস্ক পরছেন। আবার সেই 47%-এর মধ্যে ঠিকভাবে মাস্ক পরছেন মাত্র 31% মানুষ। স্বাস্থ্য দপ্তরের সমীক্ষায় উঠে এসেছে আরও উদাসীনতার ছবি। প্রথম সমীক্ষার থেকে দ্বিতীয় সমীক্ষার রিপোর্টে আরও বেড়েছে উদাসীনতা। রিপোর্ট অনুযায়ী ম্যাপের হলুদ অংশের মানুষ সঠিকভাবে মাস্কই পরছেন না। লাল অংশের চিহ্নিত মানুষ, যাদের মাত্র 30%ই সঠিকভাবে মাস্ক পরছেন, অর্থাৎ লাল অংশের 70%ই সঠিকভাবে মাস্ক পরছেন না। তাৎপর্যপূর্ণভাবে একমাত্র দার্জিলিংয়েই 60%-এর বেশি মানুষ সঠিকভাবে মাস্ক পরছেন। স্বাস্থ্য দপ্তরের গ্রাম এবং শহরের তুলনামূলক যে সার্ভে রিপোর্ট করেছে, তাতেও উদাসীনতার ছবিটা স্পষ্ট। গ্রামে 60% আর শহরে 43% মানুষ মাস্কই পরছেন না। শুধু সার্ভে রিপোর্টই নয়, জি 24 ঘন্টা দিনভর গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে সরেজমিনে খতিয়ে দেখে পরিস্থিতিটাও। সেখানেও ধরা পড়ছে মাস্ক নিয়ে উদাসীনতার ছবি। মাস্ক কোথায় আপনার? মাস্ক আছে, প্রচন্ড শরীর খারাপ করছিল, ঘেমে গেছিলাম। মাস্ক কোথায়? মাস্ক পরেননি কেন? মাস্ক ব্যাগে আছে। মাস্ক পকেটে আছে দাদা, এই সবে খুললাম। পকেটে কেন? হ্যাঁ, পরে নিচ্ছি। পরে নিচ্ছি না, তখন পরে নিচ্ছি। এই সবে উঠে বাইক থেকে লাভলাম, বাড়ি থেকে যাচ্ছি। মাস্ক আছে, মাস্ক আছে। চা খাচ্ছিলাম, ওই জন্য। রামপুরহাট থেকে পৈলান, হাওড়া থেকে শিলিগুড়ি, মাস্ক নিয়ে উদাসীনতায় উদ্বেগে চিকিৎসক মহল। মাস্ক যদি না পরা হয় সেকেন্ড ওয়েভের পরে, তাহলে সংক্রমণের চান্সেস বাড়বে। 5 জনের মধ্যে 1 জন 2টো ভ্যাকসিন নেওয়ার পরেও সংক্রমিত হতে পারে। মাস্ক পরাটা বাধ্যতামূলক এবং WHO তরফ থেকে এ ব্যাপারে বারবার বলে দেওয়া আছে। ভ্যাকসিন নেওয়া থাকলেও আপনাকে মাস্ক পরতেই হবে। আমরা কলকাতায় এবং কলকাতার বাইরে অন্য অঞ্চলের অনেক জায়গাতেই দেখেছি যে লোকেরা মাস্ক পরছে না। এটা কিন্তু এরকম চললে কিন্তু তৃতীয় ঢেউ অবশ্যই আসতে চলেছে এবং আসবে। ভ্যাকসিন নিলেও সংক্রমণের ঝুঁকি থাকছেই। সচেতনতার ফসকা গেরোয় আরও একবার বিপদের মুখে পড়তে হবে না তো? তৃতীয় ঢেউ কতটা কাবু করবে তা নির্ভর করছে আম জনতার ওপরেই, মাস্ক আর ভ্যাকসিনের ওপরেই। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আমি একটু ডক্টর বন্দ্যোপাধ্যায়ের কাছে শুরুতে আসবো। ডক্টর বন্দ্যোপাধ্যায়, এই মাস্ক পরা আর মাস্ক না পরা এর মধ্যে তফাৎটা নিয়ে তো গত 1.5 বছরে বিপুল আলোচনা হয়েছে, বিপুল চর্চা হয়েছে, কিন্তু তখনও যখন এই হুঁশ না ফেরার ছবিটা আমরা দেখতে পাচ্ছি, আরও একবার যদি আপনার কাছে একটু জানার চেষ্টা করি যে
যে পরিস্থিতিতে আমরা রয়েছি, তৃতীয় ঢেউয়ের ভ্রুকুটি রয়েছে, ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট নিয়ে আশঙ্কা সেটা ক্রমশ দানা বাঁধছে, এরকম পরিস্থিতিতে মাস্ক পরা আর মাস্ক না পরা এর মধ্যে কতটা তফাৎ? তোমার প্রশ্নের একদম খুব সরাসরি উত্তরের মধ্যে আমি যদি যাই, তৃতীয় ওয়েভ ঠেকানোর আমার হাতে কি কি অস্ত্র আছে। প্রথমত ভাইরাস তাকে যে মিউটেট করছে, আজকে ডেল্টা প্লাস XYZ যাই হোক, এই যে মিউটেশন, এই মিউটেশনের উপরে কি আমাদের কোনো হাত আছে? এই মিউটেশন তো আমরা কোনোভাবে চেঞ্জ করতে পারবো না। ভাইরাসের মতো নিজের গতি প্রকৃতি পরিবর্তন করবে, সুতরাং তুমি সেটা ছেড়ে দাও। দ্বিতীয় কি কারণ হতে পারে? টিকাকরণ। তো টিকাকরণ নিয়ে তো বিস্তর আলোচনা চলছে, রাজ্য কেন্দ্র তারা সবাই বিভিন্নভাবে চেষ্টা করছে, যতটা দ্রুততার সঙ্গে সম্ভব টিকাকরণ হচ্ছে। তৃতীয় বিষয় কি রইল? করোনা বিধি মেনে চলা। তা করোনা বিধি যে 4টে রয়েছে তার মধ্যে প্রধান হলো মাস্ক পরা। তা এই মাস্কটা যদি আমি পরি তাহলে কিন্তু তৃতীয় ওয়েভের অনেকখানি আমরা ঠেকিয়ে দিতে পারি ইচ্ছা করলে। কিন্তু তুমি যে সমীক্ষা আমাদের সামনে তুলে ধরলে, এই সমীক্ষা দেখার পরে তো হতাশা ছাড়া কিছু আসছে না। তার কারণ আমরা 1.5 থেকে 2.5 বছর ধরে যুদ্ধ করলাম, যেটা একদম মানে নিজেদের এক একটা জীবনকে বাজি রেখে। এবং এই যে আমরা তো অনেক ডাক্তার আইসিইউ থেকেও ঘুরে এলাম, অনেক স্বাস্থ্যকর্মী আইসিইউ থেকে ঘুরে এলো, অনেক পুলিশকর্মী আইসিইউ থেকে ঘুরে এলো, তারা নিজেদের জীবন বাজি রাখলো। তা বাজি রেখে আমরা দ্বিতীয় ওয়েভটা কোনো রকমে একটা জায়গায় এনে ঠেকিয়েছি। এখন তৃতীয় ওয়েভ আসবে করছে সবাই বলছে। তা এসব শুনেও যদি আমরা মাস্ক না পরি তাহলে সেক্ষেত্রে দুটো কাজই করা যেতে পারে। একটা হচ্ছে ফ্লোরিডার মতো সব মাস্ক খুলে সবাইকে বলো বাইরে বেরিয়ে চলে আসতে, এটা একটা হতে পারে। অথবা সরকার থেকে একটা ভয়ঙ্কর ফাইন টাইন করার ব্যবস্থা করতে হয়। এছাড়া তো আর কোনো উপায় আমি এই সামনে তো দেখতে পাচ্ছি না। আমি আসবো আপনার কাছে, আমি একটু ডক্টর রামের কাছে এখানে আসবো। ডক্টর রাম, একটু বুঝাবেন এই বিপদটা আমাদের জানতে আর বাকি নেই। আমি বুঝতাম যে যদি 2020 মার্চে কেউ মাস্ক না পরতেন, এপ্রিলে কেউ মাস্ক না পরতেন, এমনকি মেতে কেউ মাস্ক না পরতেন, তাহলেও বোঝা যেত। আমরা বোধহয় খুব কম মানুষই আছি যারা আইদার এই কোভিডে আক্রান্ত হয়নি বা পরিবার পরিজন তারা কেউ আক্রান্ত হননি। আমাদের চারপাশে আমরা স্বজন হারার আর্তনাদ দেখেছি। আর এই কোভিডের বিপদ এবং মাস্কের প্রয়োজন, এটা নতুন করে আর কি বোঝানোর দরকার আছে? আর এখানের প্রশ্নটা যে তারপর মাস্কে অনীহা, এটা মনস্তাত্ত্বিকভাবে কি ব্যাখ্যা এর? কেন? আমার তো প্রথমত মনে হয় যে মানুষের নিজেদের আমাদের মানসিকতার একটা মিউটেশন হলে হয়তো অনেক বেটার হবে। আমি না অনেক লোককে জিজ্ঞেস করি যে কেন মাস্ক পরেন না বা কী হচ্ছে, তো বিভিন্ন লোকে বিভিন্ন কারণ দেয়। মানে একটা যে কারণ, কেউ বলে যে আমাদের ভ্যাকসিন হয়ে গেছে, কেউ বলে যে আমাদের হবে না, আপনি শহরের লোক, আপনার ইমিউনিটি কম, আপনি ভেজাল খেয়ে মানুষ হয়েছেন, আমরা ভালো খাওয়া দাওয়া করি। তো প্রত্যেকটা মানুষ না, আমার মনে হয় যে আমরা যখন একটা অনেক দিন ধরে, আমি যদি এটা যখন ভেবে দেখেছি, অনেক দিন ধরে যে আমরা এখন একটা আশঙ্কা বিপদ এর মধ্যে দিয়ে চলতে থাকি, আমরা বিভিন্নভাবে আমাদের নিজেদের মনকে বোঝাই যে এই ভয়টা অত মারাত্মক নয়। আমরা হয়তো বাঁচার জন্য, নিজেদের একটু শ্বাস ফেলার জন্য একটু হালকাভাবে থাকতে পারি। হয়তো নিজেরাই নিজেদের মনকে এমনভাবে বোঝাই যে মাস্ক পরাটা তখন আমরা স্বাচ্ছন্দ্যের সাথে না করতে পারি। এবং এই কী কারণে আমি মাস্ক পরছি না, নিজেকে কিভাবে ভুল বোঝাচ্ছি, সেগুলো অনেকগুলো যুক্তি খাড়া করি। তার মধ্যে কেউ বিভিন্ন যুক্তি বেছে নেয় যে আমার ভ্যাকসিন হয়ে গেছে, আমার করোনা হয়ে গেছে, আমার একবার কোভিড হয়ে গেছে আর হবে না, বা আমার এরকম অসুখ হবে না, কেননা আমি হয়তো ভীষণই শক্তিশালী একটা বিরল মানুষ, এই ধরনের। তো সামগ্রিকভাবে না আমার নিজের মনে হয় যে এই যে লোকে হেলমেট পরে না কেন, রাস্তাঘাটে আমরা প্রত্যেকেই দেখি যে বাইক চালিয়ে যাওয়া হচ্ছে। তো আমার মনে হয় পাবলিক হেলথ মেসেজ আমরা বহু লোকে অগ্রাহ্য করি, তার বিভিন্ন কারণ আছে। তার মধ্যে এক একজন এক একটা ভুল যুক্তি আমরা বেছে নিই। আমি ঠিক এখানেই সত্যজিৎ বাবুর কাছে আসবো। সত্যজিৎ বাবু, ডক্টর রাম যেটা বলে যে হেলমেট পরার ক্ষেত্রে, অনেকেই হেলমেটটা
প্রায় এমন একটা মানসিকতায় যে বা হাতে নিয়ে যান যে এটা হাতে রেখেছি, অর্থাৎ তিনি যদি প্রয়োজনে হেলমেট পরেন তাহলে পুলিশ অর্থাৎ যারা আটকাতে পারে তারা উদ্ধার হয়ে যাবে, এরকম একটা যে পড়ছি আসলে যে হেলমেট পরাটা আমার নিজের জীবনটা বাঁচানোর জন্য, এই বোধটাই তাদের মধ্যে অন্তত প্রতিফলিত হয় না। মাস্কের ক্ষেত্রেও অনেকাংশে সেরকম একটা লাপরোয়াহি, একটা বেপরোয়া মনোভাব দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগে যেটা ডক্টর বন্দ্যোপাধ্যায় বলছিলেন, এটা তাহলে কীভাবে, এটাকে তাহলে খুব আরও স্ট্রংলি এটা বলবৎ করার জন্য কি সেই জামিন বা শাস্তিমূলক ব্যবস্থা এটাই একমাত্র পথ, জরিমানা বা শাস্তিমূলক ব্যবস্থাই একমাত্র পথ? অ্যাকচুয়ালি মপিয়া দুটো ব্যাপার যেটা বললেন, একটা প্রথমে একটু ছোট করে হেলমেটটা বলে দিই। আমরা যখন একটু জুনিয়র অফিসার ছিলাম, প্রত্যেকটা থানাতে আমরা এগুলো অ্যাকশান নিতাম এবং মোড়ে মোড়ে দাঁড়িয়ে রাত্রিবেলা 2-3টে পর্যন্ত সন্ধ্যাবেলা থেকে এই হেলমেট না পরার জন্য তাদেরকে ট্রাফিক মোটর ভেহিকলস অ্যাক্টে কেস দেওয়া হতো এবং তাদেরকে থানায় নিয়ে আসা হতো এবং ওদেরকে একদিকে অ্যাওয়ারনেস একদিকে পানিশমেন্ট এই ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা কিছুটা, এবং প্রতিটা জনসংযোগ মিটিং আমরা বলতাম যে হেলমেটটা পরা কেন দরকার এবং আপনার জন্য দরকার, পুলিশের জন্য না, আপনার নিজের লাইফের জন্য, আপনার সংসারের জন্য এবং আপনার যারা রয়েছে সন্তান সন্ততি মা বাবা তার জন্য। এর জন্য এটা করতে অনেকটা করতে হয়েছে এখন। এবং প্রত্যেকটা জায়গায় আপনি মুপিয়া দেখবেন, প্রতি পার্সার কাছ থেকে আরম্ভ করে সব জায়গায়, আমরা গড়িয়াহাট মোড় কিংবা সব জায়গাতে দেখবেন যে পুলিশ অফিসাররা হেলমেট না পরলেই তাকে ধরা হচ্ছে, মোটর ভেহিকলস অ্যাক্টে ধরা হচ্ছে এবং তাকে থানায় নিয়ে ফাইনও করা হচ্ছে এবং অটোমেটিক্যালি দুটো অ্যাওয়ারনেস এবং ফাইন। এটা হচ্ছে একটা। এই মাস্কের ব্যাপারটা একটা বিশাল ব্যাপার। এই কন্টিনিউয়াস এই ধরুন এই করোনার আবহাওয়াটার মধ্যে যেটা ডক্টর বন্দ্যোপাধ্যায় বললেন, আমাদের মরবিদও যেটা বললেন, মানুষের মনের মধ্যে অনীহা নয়, একটা উশৃঙ্খলতা বলছি, এটা অনীহা উনি বললেন, আমি একটু কড়া ভাষায় বলছি, একটু উশৃঙ্খলতা, অর্থাৎ আমি মানব না। দেখবেন পুলিশ অফিসারদের সাথে তারা ঝগড়া করছে, লড়াই করছে, রীতিমতন স্কাপল করছে। আপনাদের চ্যানেলে এর আগেও দেখিয়েছেন। এই যে বিশাল অ্যাওয়ারনেসটা দরকার, পুলিশ অফিসাররা সন্ধ্যাবেলা থেকে সকালবেলা থেকে প্রত্যেকটা সময় মানুষকে বলে যাচ্ছে যে আপনারা এটা পড়ুন, না পড়লেই আপনাদের অ্যাকশন হবে। আমি রিসেন্টলি একটু নর্থ বেঙ্গলে একটা ডিস্ট্রিক্টে গেছিলাম, আমি দেখলাম রাত্রি 9টার পরে ওখানকার এসডিও এবং পুলিশ অফিসাররা ডাইরেক্টলি একদম এটাকে অ্যাকশন, অর্থাৎ মাস্ক এবং কারফিউটাকে বলবৎ করার জন্য, সরকারি অর্ডার বলবৎ করার জন্য সার্বিক প্রচেষ্টা করছে। আমার চোখে দেখা এটা। এবং ওখানকার মোড়ের মধ্যে যারা হেলমেট পরে যারা মোটরসাইকেলে যাচ্ছে, আমাকে বলছে মাস্কটা পরলেই কিন্তু পুলিশ অ্যারেস্ট করে দিচ্ছে, পুলিশ নিয়ে যাচ্ছে থানাতে। অর্থাৎ এইরকম একটা একদিকে থেকে অ্যাওয়ারনেসটা প্রচণ্ডভাবে বাড়ানো হয়েছে কলকাতা পুলিশের এবং রাজ্য পুলিশের সব জায়গায়। আপনি যদি এই মুহূর্তে, এই রাত্রি এখন 8:30-9টা, আপনি যদি যে কোনো মোড়ে যান, প্রত্যেকটা জায়গায় পুলিশ অফিসাররা এই মাস্কের জন্য রীতিমতন বলতে পারেন যে লড়াই করছে। অর্থাৎ অ্যাওয়ারনেসটাকে বাড়ানোর জন্য সার্বিক প্রচেষ্টা করা হচ্ছে। কিন্তু বেসিক্যালি যেটা ডক্টর বন্দ্যোপাধ্যায় বললেন যে ততটা দেখা যাচ্ছে না। একদমই। আমি এখানে একটু আসবো ডক্টর সেনের কাছে। ডক্টর সেন, ফাইনালি তো এই মাস্ক কমপ্লায়েন্স তার দায়িত্বটা প্রশাসনের উপর বর্তায়, স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের উপর বর্তায়। সেখানে দাঁড়িয়ে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি সেটা তো খুব এনকারেজিং নয়। ডক্টর সেন শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ ডক্টর সেন, আমি যেটা প্রশ্ন করছিলাম যে ঠিকই সাধারণ মানুষের সচেতনতার এখনো অবধি কেন তাদের বোধোদয় হচ্ছে না? একটা বড় অংশের সাধারণ মানুষের, আমি সবার কথা বলছি না, নিশ্চয়ই সচেতন মানুষ রয়েছেন যারা অত্যন্ত দায়িত্বশীল, কিন্তু একটা বড় অংশের মানুষ যে এখনো এই বেলাগাম মনোভাব দেখাচ্ছেন তার প্রমাণ হচ্ছে এই সার্ভে, এটা রাজ্য স্বাস্থ্য দফতর করেছে। এবং সেখানে মাস কমপ্লায়েন্সের যে চিত্রটা দেখা যাচ্ছে সেটা তো খুবই হতাশাব্যঞ্জক। তো ফাইনালি তো প্রশাসনের উপরই এর দায়টা বর্তায়। দেখো, দুটো ইস্যু আছে। একটা হিউম্যান সাইকোলজির দিক, সেটা হচ্ছে একটা প্যান্ডেমিক ফ্যাটিক বলে একটা টার্ম আছে। 2020 সেই প্রথম থেকে শুরু করে দীর্ঘদিনে কোভিড করে মানুষের লকডাউন, প্যান্ডেমিক, লকডাউন, কর্মচ্যুতি সবকিছু মিলে মানুষ এমন ফ্যাটিক হয়ে আছে, তাই তারা কিছুটা রিল্যাক্টেন্ট হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে, যেটা অত্যন্ত ক্ষতিকর। আর সেকেন্ড, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত পোষণ করবো একটা বিষয়ে,
যে কেন্দ্র সরকার বলুন বা রাজ্য সরকার বলুন বা লোকাল সেলফ বডি বলুন, শুধুমাত্র আইন করে আইনের শাসন দিয়ে সবকিছু করা সম্ভব না যতক্ষণ না মানুষের নিজের ভিতরে সেই চেতনাটা আসে। আপনাকে পুলিশ প্রশাসন সামনে মাস্ক না পরলে ফাইন করবে, পুলিশ চলে গেলে আপনি আবার যদি মাস্ক খুলে দেন তাহলে তার তো আলটিমেটলি কোনো কার্যকারিতা থাকলো না। মানুষ যতক্ষণ না নিজে উপলব্ধি করবে, আপনি লক্ষ্য করে দেখবেন একটা সময় প্রথম দিকে লকডাউন কিন্তু এত স্ট্রিক্টলি মেনটেন হতো, সেটা সাকসেসফুল হয়েছিল তার কারণ মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা ছিল। সুতরাং মানুষ যদি স্বতঃস্ফূর্ত ভাবে সহযোগিতা না করে এবং তার যদি শুভবুদ্ধির উদয় না হয় যে আমি যদি মাস্ক না পরি তাহলে শুধু নিজের বিপদ নয়, আমার পরিবারের বিপদ, আমার সমাজের বিপদ, সার্বিকভাবে আমি আমার দেশের বিপদ ডেকে আনবো। তা না হলে শুধু আইন করে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা কোনো ব্যক্তিগত চিকিৎসক বা আপনার মতো কোনো টিভি অ্যাঙ্কার বা কোনো প্রচার মাধ্যমের সম্ভব না সামগ্রিক পরিবর্তন ঘটিয়ে দেওয়া। তাই আবার আপনাদের মাধ্যমে মানুষের কাছে আবেদন করবো তাদের শুভবুদ্ধির উদয় হোক। আমরা জানি বাস্তবিক ক্ষেত্রে 6 ফুটের দূরত্ব দুটো মানুষের মধ্যে সবসময় মানা হয়তো সম্ভব হয় না, কিন্তু মাস্ক পরাটা কিন্তু নিজের হাতে, সেটা একটু চেষ্টা করলেই সম্ভব। ডক্টর মজুমদার, তাহলে কি জরিমানা বা শাস্তিমূলক ব্যবস্থা বা আরো কঠোর কোনো পদক্ষেপ সেটাই একমাত্র পথ? না, আমি যেটা বলবো, আমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই বলবো যে এখানে প্ল্যানিং এবং মানুষের জনসচেতনতা দুটোরই অভাব। একদিকে রাজ্য বলছে সব নর্মাল, এক্ষুনি ভোট করতে হবে, অন্যদিকে লকডাউন বাড়িয়ে যাচ্ছে। একদিকে বলছে যে ট্রেন বন্ধ থাকবে, আরেকদিকে বাদুড়ঝোলা বাসে মানুষ তার কর্মস্থলে দৌড়াচ্ছে। তো এই অবস্থায় আমি বলবো পুলিশ প্রশাসন সরকার তারা যেন কোটি কোটি টাকা বিজ্ঞাপনের পিছনে খরচ না করে মানুষের জনসচেতনতার পেছনে তারা অন্তত কিছু বিজ্ঞাপন দেন, কিছু প্রশিক্ষণ দেন, অন্তত পুলিশকে দিয়ে তারা অন্তত কিছু আইন বলবৎ করেন, যাতে করে এই মহামারী থেকে মানুষকে সচেতন বাধ্যতামূলকভাবে করতে পারে। রাজ্য যদি স্ট্রিক্ট হয়, পুলিশ যদি স্ট্রিক্ট হয়, তারা যদি রুলস করে আটকে দেয়, তারা পারে না, এরকম হতে পারে না। খুব সংক্ষেপে আমি ডক্টর সেনের রিয়াকশন নিয়ে নেব। ডক্টর সেন, আমি আবার সেই বললাম তো, সে একই কথা বলতে হয়। অর্চনা দেবী তো সেই আমরা ছোটবেলায় বলতাম না গরুর রচনার মতো একই কথা তিনি বলে যাচ্ছেন। তাহলে আমি আজকে আপনাকে বলি, আজকে ভ্যাকসিনের হাহাকার। 16ই জানুয়ারি যখন প্রথম ভ্যাকসিনেশন চালু হয়েছিল তখন ভ্যাকসিনেশন হেজিটেন্সি কেন ছিল? কেন ভারত সরকার দায়িত্ব নিয়ে ভ্যাকসিনেশনের প্রপার অ্যাওয়ারনেস, প্রপার সচেতনতা ভারতবর্ষের মানুষের মধ্যে তৈরি করেনি? খুব সংক্ষেপে ডক্টর মজুমদার, আমাকে শেষ করতে হবে। ডক্টর মজুমদার, আজকে শুধু প্রচারের কথা বললে হবে না। উনি গরু রচনাটা বোধ হয় ডক্টর সেনিক বলছেন। দেখুন, একটা জিনিস একদম পরিষ্কার মনে রাখবেন, একমাত্র পশ্চিমবঙ্গ সরকার 4 রকম পলিসি করেছেন। একবার বলেছেন ভ্যাকসিনের ডিসেন্ট্রালাইজ করুন, আমরা কিনবো। একমাত্র রাজ্য যারা কিনতে গিয়ে 18 লাখ ভ্যাকসিন নিয়ে আবার তারা ফেরত দিয়েছেন টাকা। তারপরে তারা বললেন যে সেন্ট্রালাইজ করুন, কেন্দ্র দেবে সমস্ত ভ্যাকসিন, কেন্দ্র দিল। আবার তারা বলে ডিস্ট্রিবিউশন করুন। আমাদের সময় একদম সংক্ষিপ্ত, প্লিজ একদম। ডক্টর মজুমদার, ডক্টর সেন, প্লিজ আমাদের সময় একদম। আমি সব শেষে ডক্টর রামের কাছে আরো একবার আসবো। ডক্টর রাম, একটু আগে ডক্টর সেন বলছিলেন প্যান্ডেমিক ফ্যাটিক, সেটা সত্যিই একটা বাস্তবতা। আমরা সবাই কম বেশি এর শিকার। তো আমরা যে দেখি যে অনেকেই বলেন যে মাস্ক, যাদেরই আমরা প্রশ্ন করছি, অনেকেই বলছেন যে হাফ ধরে আসছিল, ভীষণ শরীর খারাপ লাগছিল। এমনকি আমাদের চারপাশে অনেককে যারা হয়তো আদারওয়াইজ খুবই শুভবুদ্ধি সম্পন্ন, খুব দায়িত্বশীল, তারাও বলেন যে মাস্কটা এতক্ষণ পড়তে পারছি না, একটা হাফ ধরা মতো লাগছে। আমি এখানে একটু জিজ্ঞেস করবো যে এর মধ্যে ডেফিনেটলি মাস্কটা একটা, আমরা স্বাভাবিক জীবনে তো মাস্কে অভ্যস্ত নই, কিন্তু এই মাস্ক পরায় যে অনীহা এবং কোথাও একটা ভীষণ ধরফর লাগছে, ভীষণ মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে, স্বাভাবিক নিঃশ্বাস নিতে পারছি না, এর মধ্যেও কি একটা মানসিক অস্বস্তি, মানসিক বাধাও একটা থাকে? না দেখো, একটা না, আমি মনে করি না লেজিসলেশন বা ফাইন বাড়ালে লোকে করবে। কেননা আমাদের তো ব্যক্তিগত কিছু দায়িত্ব নিতে হবে, সেই ব্যক্তিগত দায়িত্বটা না নিলে কত আর আইন করে আমরা সব কিছু করবো। তাই আমি ওই ব্যাপারে খুব একটা সহমত নই। একটা হচ্ছে, দেখো, বাস্তবে সত্যি মাস্ক পরার অভ্যেস আমাদের নেই, পরলে একটা অস্বস্তি হয়। এবং গরমকালে আমরা যদি ঘামের মধ্যে যারা মাঠে ঘাটে কাজ করছে এবং রাস্তাঘাটে সারাক্ষণ আছে, তাদের একটা বাস্তবেই অসুবিধা হয়। তাই সেই সম্বন্ধে অনুরোধ করা কিছু আমাদের প্রত্যেকে, আমাদের যদি বিভিন্ন আমরা যাদের ওপর মনে করো বিরাট কোহলি বা কোনো একজন নাম করা লোক, এরকম করে পাবলিসিটি ক্যাম্পেইন করি, অনুরোধ করি এবং জনস্বার্থে এই প্রচারটা কিন্তু ক্রমাগত করে যেতে হবে।
কারুর সত্যি একটু দম বন্ধ লাগে, আমি নিজেই দেখেছি, তারা বলেন আমাদের খুব অ্যাংজাইটি হচ্ছে, তাদের কখনো কখনো কাউন্সেলিং বা খুব হালকা ওষুধের মাধ্যমে আমরা হেল্প করতে পারি হসপিটালে থাকাকালীন, বাইরেও আমি দিয়েছি। কিন্তু আমার মনে হয় ক্রমাগত প্রচার করে যেতে হবে, বুঝিয়ে যেতে হবে, এবং এর কোনো খুব সহজভাবেই যে আমরা মানুষকে বুঝিয়ে দিতে পারবো তা নয়। এবং এটা শুধু ভারতবর্ষে নেই, এটা সারা বিশ্বেই এটা হচ্ছে। অনেক ধন্যবাদ সবাইকে। আমাদের আপনারা এখানেই শেষ করতে হবে, কিন্তু বারবারই আমরা এই বিষয়টা নিয়ে চর্চা করছি একটাই কারণে, কারণ দ্বিতীয় ঢেউ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমরা আসলে কোভিডটাকে, বিশেষ করে প্রথম ঢেউয়ের পর আমরা কোভিডটাকে একটু উপেক্ষাই করেছিলাম, তার ভয়াবহতাটা আমরা বুঝতে পারিনি। তৃতীয় ঢেউয়ের ভ্রুকুটি নিয়ে বারবার যখন বিশেষজ্ঞরা সতর্ক করছেন, তখন যেন সেই ভুলটা আমরা রিপিট না করি। আর সেখানে দাঁড়িয়ে ভ্যাকসিনেশন যেমন অত্যন্ত জরুরি, তার পাশাপাশি মাস্ক পরা ছাড়া, এমনকি ভ্যাকসিন নিলে, ডাবল ডোজ ভ্যাকসিন নিলেও মাস্ক পরা ছাড়া কোনো গত্যন্তর নেই। আমাদের এটা করতেই হবে, আমাদের নিজেদের সুরক্ষার স্বার্থে, আমাদের পরিবার পরিজন, প্রিয়জন, বন্ধু বান্ধব, এমন কি গোটা সোসাইটির স্বার্থে। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আপাতত আপনারা এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।